কি খবর কেতু সম্মানিত দর্শক, রাজনীতির অনেক মৌলিক বিষয় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদের দেশের যে পত্রপত্রিকাগুলো বা যে ধরনের খবরগুলো আসে এগুলো একেবারেই ভাষা ভাষা। কিন্তু এই চ্যানেলে আপনারা যারা আমার দর্শক, এমনকি টেলিভিশনে যারা আমার কথা শুনেন, অবস্থা দৃষ্টে মনে হয় যে অনেক বিষয়ে আপনাদের সচেতনতা আমার চেয়ে অনেক অনেক বেশি। অনেকে লেখাপড়ার মান অনেক অনেক বেশি। তার প্রমাণ আমি পেয়েছি যে ইংরেজি উচ্চারণ করতে গিয়ে যদি কখনো কোথাও কোনো প্রোনাউন্সিয়েশনে আমার ত্রুটি দেখা দেয়, আপনারা অনেকে সতর্ক করেন যে ইউ শুড নট স্পিক ইন দ্যাট ওয়ে। যদি কোনো একটা তথ্য, কারণ আমি যে কোনো একটা বক্তব্যে অসংখ্য তথ্য দিয়ে থাকি, কোনো তথ্য যদি একটু 19-20 হয়, আমার যারা দর্শক আছেন তারা সবাই আমাকে শুধরিয়ে দেন। এমনকি যে আমি শার্ট পরি, প্যান্ট পরি, আমার পকেটে যে কলম, আমার মুখভঙ্গি এবং আমার উচ্চারণে যদি কখনো ত্রুটি থাকে, আমরা যারা বরিশালের মানুষ, আমরা প্রাণান্ত চেষ্টা করি যে আমাদের বক্তব্যে যেন প্রমিত বাংলা আসে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সকল মানুষ রয়েছেন, বরিশাল, পটুয়াখালী, এই অঞ্চলের মানুষ সারাক্ষণ কথা বলবেন, কিন্তু কথার এক ফাঁকে কোত্থেকে যে একটা বরিশালের টান চলে আসে, এটা আমরা নিজেরাও টের পাই না। চেষ্টা করি, আপনি উদাহরণ হিসেবে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর কথাই আমি যদি বলি, অসাধারণ বক্তা, অসাধারণ বক্তা যার তুলনা হয় না। অনেকক্ষণ কথা বলতে পারেন ইংরেজিতে, আরবিতে, কিন্তু কোন এক ফাঁকে দেখা গেল যে মনের আনন্দে বরিশালের ভাষা বলে ফেলেন। এমনকি মিঠুন চক্রবর্তী, এমনকি ধরুন এই যে শুভেন্দু, বা ধরুন আমাদের বরিশালের ছেলে আছে যারা নাট্য জগতে আছেন, তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা ধরুন একেবারে সুপারস্টার হয়ে গেছেন, হানিফ সংকেতের মতো মানুষ, এদের মধ্যেও ঠিক এই ত্রুটিটি খুঁজে পাবেন। তো এই জন্য হয় কি যে আমি ভিডিও করার আগে একটু চেষ্টা চরিত করি, এবং ভিডিও করার সময় আমি দেখি যে নিজের অজান্তে আমার শরীর ঘামাতে থাকে আপনাদের টেনশনে। এবং সবসময় ডেইলি এই যে ভিডিওগুলো করি, সবসময় চিন্তা করি যে নতুন কিছু দিতে না পারলে, নতুন কিছু কথা না বললে আমার যারা দর্শক তারা কেন আমাকে শুনবেন, কোনো অবস্থাতেই শুনবেন। আর এখন মানে কারো বক্তব্য শোনা তো সহজ বিষয় নয়। এর পেছনে ইন্টারনেট রয়েছে, এর পেছনে সময় রয়েছে, মূল্যবান সময় রয়েছে। তো কাজে এখানে মৌলিক কোনো কিছু না বললে মানুষ কেন শুনবেন? তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা একেবারে মৌলিক, এবং এটা নিয়ে ইতিপূর্বে কেউ আলোচনা করেনি, আমিও চিন্তা করিনি। আজকে হঠাৎ করে আমার একটা চিন্তা এলো। সেটা হলো, চিন্তা করুন যে একইভাবে সরকার পরিবর্তন হয়েছে পাকিস্তানে, বাংলাদেশে, শ্রীলঙ্কাতে এবং নেপালে এবং মালদ্বীপে। তো মালদ্বীপের বিষয়টা আলাদা, কিন্তু আমরা এই কয়টি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং যাকে বলা হয় নেপাল নিয়ে আলোচনা করি। কীভাবে হয়েছে? এখানে পাকিস্তানের সামরিক কু হয়েছে এবং রাজনৈতিক কু হয়েছে। ইমরান খানের পতনের কোনো রিজন ছিল না। মিস্টার ডোনাল্ড লু এবং ওখানে আমেরিকার যে ডিপ স্টেটের যারা কর্তা ব্যক্তি, তারা এই কাজগুলো করেছেন। দিস ইজ ওয়ান। বাংলাদেশের মতো করি, মানে অথবা শ্রীলঙ্কার মতো করে বাংলাদেশে, অথবা বাংলাদেশের মতো করে নেপালে, এই তিনটি দেশে তরুণরা রাস্তায় নেমে এসেছিল তাদের দাবি দেওয়া নিয়ে। তার প্রেক্ষিতে প্রায় 1.5 যুগের, অর্থাৎ 12 থেকে 15 বছর ধরে বা 16 বছর ধরে, 17 বছর ধরে যারা দেশ চালাচ্ছিল এবং যারা প্রায় একটা ডাইনেস্টি তৈরি করে ফেলেছিল, ফ্যামিলি ডাইনেস্টি, বাংলাদেশে শেখ হাসিনা, তারপর নেপালে মিস্টার ওলি, প্রধানমন্ত্রী ওলি, আর ওখানে রাজাপাকসে পরিবার, অলমোস্ট সেম, ক্যারেক্টার ইজ সেম। তো এই আন্দোলন হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই এলাকাতে একই প্রকল্পের অধীনে রেজিম চেঞ্জ করতে চাইল। তো বাংলাদেশে যখন রেজিম চেঞ্জ হওয়ার পরে একেবারে শেষ মুহূর্তে যেটা অনিবার্য ছিল, শেখ হাসিনার পতন হবে, তিনি ধরা পড়বেন,
পাবলিকের হাতে গণপিটুনি খেয়ে মারা পড়বেন, আর যাকে বলা হয়, অথবা তাকে পুলিশকে যেভাবে ফাঁসিতে লটকানো হয়েছে এভাবে তাকে মেরে গণভবনের সামনে ফাঁসিতে লটকিয়ে রাখা হবে। ঠিক সেই জায়গাটাতে অলৌকিকভাবে হেলিকপ্টারে করে তাকে প্রথমে আমাদের যে সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, সেখানে নিয়ে যাওয়া হলো। তারপর সেখান থেকে তাকে দিল্লিতে পাঠানো হলো। তো এই কাজটি কেন করা গেল না, এটি নিয়ে আলোচনা করবো। এবার রাজাপাকসের কথা বলি। শ্রীলঙ্কাতে তো আন্দোলনের মুখে রাজাপাকসকে সেনাবাহিনী তাদের নিজস্ব ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে গেল এবং শহরের বহু দূরে আমাদের যেমন ধরেন শেখ হাসিনাকে যদি সেনাবাহিনী নিতে চাইতো, যেভাবে শিরিন শারমিন চৌধুরীকে রেখেছে, তাকেও যদি এভাবে রাখতে চাইতো বান্দরবনের কোনো গহীন অরণ্যে, কিংবা ধরুন বরিশালে, ইভেন ধরুন ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে যদি রাখা হতো, কে খেয়াল রাখতো? নো ওয়ান। তো তদ্রূপ মহেন্দ্র রাজাপাকসকে সেখানে তারা সেনাবাহিনীর যাকে বলা হয় জিম্মায় নিয়ে নেওয়া হলো এবং পরিস্থিতি যখন সাধারণ হলো, স্বাভাবিক হলো, তখন তাকে আবার ফিরিয়ে আনা হলো। সরকার প্রোটেকশন দিল, রাষ্ট্র প্রোটেকশন দিল, রাজনীতিবিদরা প্রোটেকশন দিল এবং সেখানে একটি সুন্দর নির্বাচন হলো এবং খুব অল্প সময়ের মধ্যে দেশে শান্তি শৃঙ্খলা এমনভাবে ফিরে এলো যে তারা যে রাষ্ট্রটি দেউলিয়া হয়ে গেছিল, বাংলাদেশ থেকে তারা $20 কোটি তারা ঋণ নিয়েছিল এবং সেই দেউলিয়াত্ব থেকে তারা ফিরে এলো এবং বাংলাদেশের টাকাও তারা ফেরত দিল। নাও শ্রীলঙ্কা, তাদের যে ইকোনমি, এটা কল্পনাই করা যায় না, অসাধারণ। এবং যারা রিসেন্ট সময়টাতে শ্রীলঙ্কাতে গেছেন তারা এই বিষয়টি দেখতে পাবেন কেন এরকম হলো। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় হলো নেপাল। নেপালেও এরকম একই অবস্থা। আমেরিকাই রেজিম চেঞ্জ করেছে এবং এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকা এবং ভারত একসাথে কাজ করেছে। কিন্তু এখানে রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, মিলিটারি এবং পুলিশ তারা কোনো অবস্থাতেই সাবেক প্রধানমন্ত্রী যেন অপমানিত না হন, লাঞ্ছিত না হন, সেই ব্যবস্থা প্রোটেক্ট করেছে। তাকে কোথাও পালিয়ে যেতে হয়নি, কিন্তু তাকে প্রোটেক্ট করা হয়েছে। তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়েছে এবং এখন যেটা নেপালের যে অবস্থা, সেটা একটা বিস্ময়কর। সেখানে একেবারে যেটা শ্রীলঙ্কাতে হয়নি, যেটি বাংলাদেশে হয়নি, যেটি ইভেন পাকিস্তান অথবা মালদ্বীপে হয়নি, ঠিক সেম কাজটি ব্যতিক্রমভাবে এবং দুনিয়ার কোথাও হয়নি। মানে যারা বিপ্লব করেছে, বিপ্লবীরা সরকার গঠন করেছে, এরকম ঘটনা আরব বসন্ত কোনো দেশে হয়নি, কিন্তু এটা যাকে বলা হয় নেপালে হয়েছে। সেখানে জেএনজিদের প্রতিনিধি হিসেবে বালেন্দ্র শাহদেব তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এটা কি করে হলো, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে পাকিস্তানের ইমরান খানের কথা বলি। ইমরান খানের আসলে ওইরকম ভারতের মতো কোনো কৌশলগত বন্ধু ছিল না তাকে উদ্ধার করার মতো। তিনি খুব জনপ্রিয় হয়ে পড়েছিলেন, এটা আমেরিকা পছন্দ করেনি। এর কারণ হলো আমেরিকা তাকে নিয়োগ দিয়েছিল জাস্ট লাইক ইউনুসের মতো একজন তাবেদার হিসেবে। তার কাজ ছিল সেবা করা, কিন্তু তিনি সেবা না করে জাতীয়তাবাদীর নেতা হতে চেয়েছিলেন এবং বিশ্ব মানব হওয়ার চেষ্টা করেছিলেন। ফলে ধরা খেলেন। ফলে তাকে যখন গ্রেপ্তার করা হলো দেশে এবং দেশের ভিতরে, তার কর্মী সমর্থক ছাড়া তিনি আর কাউকে পেলেন না। ফলে তাকে জেলে যেতে হলো জাস্ট লাইক ভুট্টোর মতো। ভুট্টোর এরকম কোনো কৌশলগত বন্ধু ছিল না। শেখ হাসিনা রক্ষা পেলেন এই কারণে যে শেখ হাসিনার কৌশলগত ভারত তার বন্ধু ছিল এবং এখন পর্যন্ত আছে। কাজেই ভারতের যেখানে যদি হস্তক্ষেপ না হতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের চেয়ে খারাপ হতো। এর কারণ হলো পাকিস্তান এখনও মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি এত শক্তিশালী যে তারা যদি কাউকে উচ্ছেদ করতে চায় ওটাও ঠেকানো যায় না। তারা যদি কাউকে প্রোটেক্ট করতে চায় সেখানে জনগণের কোনো সাধ্য নেই তাদের সেই প্রোটেকশন থেকে ছিনিয়ে নিয়ে কাউকে হত্যা করা। এগুলো বাংলাদেশের অবস্থা। নেপাল, তারপরে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এখানে যা কিছু ঘটেছে এর পিছনে হলো যে এর পুরোটাই চীন নিয়ন্ত্রণ করেছে, অত্যন্ত শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছে, ডাইরেক্টলি। ফলে এখানে আমেরিকা বা ভারত সরাসরি এখানে হস্তক্ষেপ করতে পারেনি। এখানে যতটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল জনগণের মধ্যে ছিল,
আর জনগণের মধ্যে যে ক্ষোভ ছিল, তাদের মধ্যে একটা চীনের উপর তাদের একটা বিরাট বিশ্বস্ততা ছিল। চীন, যেমন আমরা এখন বাংলাদেশে বহু মানুষ ভারতকে ঘৃণা করে, এখন আবার আমেরিকার প্রতি মানুষের ঘৃণা প্রবল। কিন্তু চীনের যে সকল